সাবেক এমপিদের ইচ্ছে পূরণের প্রকল্প এখন গলার কাটা। বাদ পড়ল হাইটেক পার্কের ৯ জেলার প্রকল্প, সাশ্রয় ১৮০০ কোটি। নতুন আতঙ্ক ফেলে দেয়া প্রযুক্তি পণ্য বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। কর্ণফুলী টানেলের বাজেট বাড়িয়ে শেখ হাসিনার জন্য করা হয় ৭ তারকা রিসোর্ট। কমিশন বাণিজ্যের নতুন অনুমোদন দেন সাবেক সেতুমন্ত্রী। পরিত্যক্তের পথে ৪৫০ কোটির স্থাপনা। পর্যটক বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা। নানা সংকটে পিছিয়ে দক্ষিণের পর্যটন শিল্প। সরকারের উদাসীনতাকে দুষছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। কোথাও ধানক্ষেত, আবার কোথাও শহর থেকে এত দূরে যে নেই কোনো ভালো সড়ক। তথ্য প্রযুক্তি খাতের কয়েকটি প্রকল্পে এমনই কাণ্ড করেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ফ্রিল্যান্সারদের অভিযোগ, এমন জায়গায় এসব সেন্টার নির্মাণ করা হচ্ছে যেখানে মেলে না ইন্টারনেট, আর কাজেরও অনুপযোগী। হাইটেক পার্কের নতুন কর্মকর্তারা বলছেন, এরকম ৯ প্রকল্প বাদ দিয়ে ১৮০০ কোটিরও বেশি টাকা সাশ্রয় করেছেন তারা। কয়েক জেলা ঘুরে শরীফ রুবেলের ক্যামেরায় শুভ খানের রিপোর্ট। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জ শহর থেকে ২৩ কিলোমিটার উত্তর পশ্চিমে কাজীপুরের সিংড়াবাড়িতে অজপাড়াগাঁয়ে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ধানক্ষেতে বাস্তবায়নাধীন এই সেন্টারে যেতে পেরোতে হয় কাদামাটির পথ। হাইটেক পার্ক কর্তৃপক্ষের দাবি, শুরুতে এই সেন্টারটি সিরাজগঞ্জ শহরের আশপাশে নির্মাণের সিদ্ধান্ত হলেও তৎকালীন সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের চাপে এই অজপাড়াগাঁয়ে প্রকল্প স্থানান্তরে বাধ্য হয় সরকার। ২০২২ সালের এপ্রিলে ভিত্তিপ্রস্তর স্থাপন করা আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের এই কাজ শেষ করতে হবে আগামী জুনে, অথচ হয়েছে মাত্র ৩০%। ভাঙাচোরা রাস্তায় নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টার পর্যন্ত পৌঁছায় না বড় যানবাহন, ঘটেছে দুর্ঘটনাও। আমাদের পাথরের গাড়িতে ২৬ টন ২৭ টন মাল ওয়েট হয়, এটাই আমাদের এই রাস্তার লোড নিতে পারছে না। তো যখন হেভি গাড়িগুলো আসবে তখন তো আরো বেশি প্রবলেম হবে। জেলা শহর থেকে দূরে ধানক্ষেতে বাস্তবায়নাধীন প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যকারিতা নিয়ে কথা হয় স্থানীয় ফ্রিল্যান্সারদের সাথে। যে জায়গাটা করছে ওই জায়গাটা আসলে ব্যাক সাইড চিনতেছে না কেউ, এই জায়গাটা কোথায়। যেহেতু গ্রামের ভিতরে, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে গ্রামের ভিতরে কতটুকু ইন্টারনেট দেবে। শুধু সিরাজগঞ্জ নয়, সাবেক এমপি নাইমুর রহমানের ইচ্ছে পূরণে মানিকগঞ্জ সদর থেকে ২২ কিলোমিটার দূরে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে ঘিওরে। ২৪৫০ কোটি টাকা ব্যয়ে ৩৩ জেলায় নেয়া এমন বেশিরভাগ আইটি ট্রেনিং সেন্টার নিয়ে রয়েছে নানা অভিযোগ। আমরা এখন পর্যন্ত 28 থেকে 30% মতো কাজ শেষ করতে পারছি। এখানেই শেষ নয়, ভারতীয় ঋণে ১২ জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পেও রয়েছে এমপি মন্ত্রীদের অনৈতিক দাবি দেওয়া। নাটোরের সিংড়ায় আইটি ট্রেনিং সেন্টারের সঙ্গে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প যুক্ত করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই কাজ করা হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। ২০১৭ সালে নেয়া প্রকল্পের মেয়াদ ২ দফা বাড়লেও অগ্রগতি মাত্র ৩৬%। পঞ্চগড় সদরে না, সেই দেবীগঞ্জ এক মন্ত্রীর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোতে কোনো বিজনেস কেস নাই। এমপিদের ইচ্ছে পূরণের এসব প্রকল্প এখন গলার কাঁটা হাইটেক পার্ক কর্তৃপক্ষের। এ অবস্থায় গোপালগঞ্জ, ফেনী সহ ৫ জেলায় আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ১২ জেলায় হাইটেক পার্ক প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে সিলেট, কক্সবাজার, কুমিল্লা ও চট্টগ্রাম। স্কোপ কাট ডাউন করা প্লাস সাইট একবারে বাদ দেওয়া, এগুলো মিলিয়ে প্রায় আমাদের আনুমানিক ১৮৭৮ কোটি টাকা আমরা সাশ্রয় করতে সক্ষম হয়েছিল। ওই ১২ জেলার ৬টি হাইটেক পার্কে সিনেপ্লেক্স নির্মাণের কথা থাকলেও ৫টি থেকেই তা বাদ দেওয়া হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পরিবেশের নতুন আতঙ্ক ই বর্জ্য। দেশে ই বর্জ্য যেমন প্রতিনিয়ত বাড়ছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ই বর্জ্য রিসাইক্লিং প্রক্রিয়ায় সঠিক পদ্ধতি অনুসরণ করা না হলে এর মধ্যে থাকা সব ভারী ধাতুর সংস্পর্শে শ্বাসকষ্ট, চর্ম ও স্নায়ুরোগ, এমনকি ক্যান্সারের মতো মরণ ব্যাধিরও ঝুঁকি রয়েছে। তাই নিরাপত্তা মান নিশ্চিত ও নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। শাহিন আহমেদের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। ই বর্জ্য পরিবেশ দূষণের একটি নতুন উপকরণ।
ব্যবহারের পর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য যখন অচল বা সচল অবস্থায় ফেলে দেওয়া হয় সেটাই ই বর্জ্য। লোহা লক্ষ্য হয়তো তামাক ভেতর কাগজ টাগজ যা কিছু বোতল মোতল এলে নিয়ে এসি। বললাম যে কিছু সার্কিট আছে, ওই জায়গার থেকে কিছু সার্কিট আরেকটা মোবাইল ঠিক করার জন্য ওইটাতে ইউজ করে। আর এসব বর্জ্য থেকেই তৈরি হচ্ছে সীসা ও ক্যাডমিয়ামের মতো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। তবে এই বিপুল পরিমাণ বর্জ্য সামলাতে বাংলাদেশ কি প্রস্তুত? এসব প্রযুক্তিপূর্ণ ব্যবহারের পর ফেলে দেওয়া হচ্ছে ডাস্টবিনে, সেগুলো মিশছে মাটিতে, হচ্ছে দূষণ। লেড, মার্কারি, নিকেল এগুলো পানিতে মিশিয়ে পানিকে দূষণ করে থাকে, জলজ উদ্ভিদ ও প্রাণীকে ক্ষতিগ্রস্ত করে এবং পরবর্তীতে শাক সবজি এবং বিভিন্ন রকমের ফসল বা ফলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। মানবাধিকার সংগঠন ভয়েসের একটি গবেষণা বলছে এই বর্জ্য সংগ্রহের সঙ্গে জড়িত প্রায় 50,000 শিশু, যাদের প্রায় 15 ভাগই প্রতি বছর ই বর্জ্যের সংস্পর্শে আসার কারণে নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। গোডাউনে নিয়ে যাই, এই জায়গায় আলাদা করি, লোহার জায়গায় লোহা, বাঙালির জায়গায় বাঙালি, আঙ্গু করতে করতে অভ্যাস হয়ে গেছে। এক যুগ ধরে পুরনো কিংবা নষ্ট ইলেকট্রনিক্স পণ্য ক্রয় বিক্রয় করেন এই খুচরা ব্যবসায়ী। কথা বলে জানা যায় শ্বাসকষ্ট, কাশির মতো রোগে ভুগতে হয় প্রায়। অনেক সময় কাশি মাসি হয়, ওষুধ বুড়ি খাই, ঠিক হয়ে যায়। ধুলাবালি তো এগুলো ময়লা কাজ, মাছপুরে কাজ করছিলাম, কিন্তু এখন আপাতত দামাল হয় তো সমস্যা তো হয়। মাঝে মাঝে ডাক্তার দোকান আছে, ওষুধ কিনে আনি। চিকিৎসকরা সতর্ক করছেন ই বর্জ্যে থাকা বিভিন্ন ভারী ধাতুর দূষণ রোধ করা না গেলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়বে দিন দিন। আমরা যেন যত্রতত্র এই জিনিসগুলো অন্য যেসব ময়লা সেগুলো না ফেলে সেগুলির জন্য একটা যখন ফেলবো সেটার জন্য আমাদের কোনো এরিয়ায় বা পাড়া মহল্লে সেপারেট জায়গা থাকে এই বর্জ্যগুলির জন্য কোনো একটা জায়গায় ফেলা। কিছু কিছু ক্ষেত্রে রিসাইকেলও করা যায় এবং যারা হ্যান্ডেলিং করবে তারা যেন অন্তত মাস্ক পরেন, গ্লাস পরিধান করেন। এই অবস্থায় এ থেকে উত্তরণে ব্যক্তিগত রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনের পরামর্শ সংশ্লিষ্টদের। আলাদা করে ফর্মাল সেক্টরে এটি সেগ্রিগেশনের বা রিসাইক্লিং এর দরকার আছে। সরকারের পক্ষ থেকে ট্রেনিং বা ব্যবসা যারা করছে বা আলাদা যারা করছে তাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে তাদেরকে ফর্মাল সেক্টরে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের অনুমোদন দেওয়া যেতে পারে। 2021 সালে ই বর্জ্য বিধিমালা প্রয়োগ করা হলেও এখন পর্যন্ত তার সঠিক ও সুষ্ঠু বাস্তবায়ন দেখা যায়নি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ই বর্জ্য নীতিমালা 2021 জোরালোভাবে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে বের করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল, যাচ্ছি তার কাছে। 34 পূর্ণ করে 35 বছরে পদার্পণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। আজ খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। এই দিবসটি উপলক্ষে কিন্তু আমরা দেখছি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন ডিসিপ্লিনের যারা শিক্ষক রয়েছে, এছাড়া কর্মকর্তা কর্মচারী সকলেই কিন্তু নানান রঙে এবং বাহারি পোশাক পরে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছেন এবং তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ফিস্টন, এছাড়া শোভাযাত্রায় তারা বিভিন্ন নানাভাবেই কিন্তু এই দিবসটি উদযাপন উপলক্ষে তারা কিন্তু কোনো ধরনের কমতি রাখেনি। সকালবেলা আমরা দেখেছি ক্যাম্পাসের যে হাদি চত্বর রয়েছে সেই হাদি চত্বর থেকে বর্ণাঢ্য যে শোভাযাত্রাটি সেটি ক্যাম্পাসের বিভিন্ন পথ সেটি কিন্তু প্রদক্ষিণ করেছে এবং এইখানে কিন্তু আমরা দেখেছি যারা শিক্ষার্থী রয়েছে তারা বাহারি রঙের শাড়ি, একই রঙের শাড়ি পরে বিভিন্ন ভাবেই কিন্তু দিবসটিকে তারা উদযাপন করেছেন এবং শিক্ষক শিক্ষার্থী তাদের মধ্যে যে একটি মিল বন্ধন সেটি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি এই দিবসটি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর আগে দেখেছি সকালে পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, তাছাড়া এর পরবর্তীতে যে আলোচনা সভা এবং বিশ্ববিদ্যালয়ে যে কৃতি শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে সংবর্ধনা, পুরস্কার বিতরণী, এছাড়া দোয়া মাহফিল সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় কিন্তু আজকে দিন ব্যাপী রয়েছে। সন্ধ্যায় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সব মিলে খুলনা বিশ্ববিদ্যালয় যত ধরনের আয়োজন রাখা যায় সকল ধরনের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই কিন্তু রেখেছে। এমনি খুলনা বিশ্ববিদ্যালয়ের যদি ইতিহাস বলতে যাই, 1987 সালের 4 জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠা সংক্রান্ত যে গ্যাজেট সেটি কিন্তু গেজেটটি প্রকাশিত হয়। এরপরে আমরা দেখেছি
1989 সালের 9 মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর পরবর্তী 1990 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় এবং 1990 সালের জুলাই মাসে খুলনা বিশ্ববিদ্যালয় আইন 1990 পাশ করা হয়। ওই বছরই 31 জুলাই এই গেজেট আকারে খুলনা বিশ্ববিদ্যালয় গেজেটটি প্রকাশ করা হয়। পরবর্তী বছরে 1990-91 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে 4টি ডিসিপ্লিনের 80 জন শিক্ষার্থী নিয়ে কিন্তু এই কার্যক্রম শুরু হয়। ওই বছরেই 1991 সালের 30 আগস্ট যে ওরিয়েন্টেশন ক্লাস, 31 আগস্ট শিক্ষা কার্যক্রম এবং একই বছর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 25 নভেম্বর এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। তারপর থেকে বর্তমানে 29টি ডিসিপ্লিনে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 8,000-এর অধিক শিক্ষার্থী কিন্তু এখানে অধ্যয়নরত আছে। প্রতিটি কার্যক্রমী গবেষণায় কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় তাদের যে সগৌরব অবদান সেটি কিন্তু রয়ে গেছে। আজকে খুলনা বিশ্ববিদ্যালয় দিবসে তারা কিন্তু নানাভাবেই কিন্তু উদযাপন করছে। এই ছিল আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় দিবসের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে। একেবারে অলস পড়ে আছে 450 কোটি টাকায় নির্মিত বাংলাদেশের একমাত্র 7 স্টার মানের রিসোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের বাজেট বাড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রিসোর্টটি তৈরি করে সেতু বিভাগ। কমিশন বাণিজ্যের জন্য এই অযৌক্তিক স্থাপনা নির্মাণে অনুমোদন দিয়েছিলেন তখনকার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিদ্ধান্তহীনতার জটিলতার কারণে যা এখন পরিত্যক্তের পথে। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চোখ ধাঁধানো বিলাসবহুল রিসোর্ট, চারিদিকে আভিজাত্যের ছোঁয়া, সুসজ্জিত বহুতল ভবন, মাঝখানে নান্দনিক দুটি সেতু, তলদেশে বয়ে চলেছে নদী, মনোমুগ্ধকর সুইমিং পুল, আছে প্রায় 5,000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো। চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় আনোয়ারা প্রান্তে বাংলাদেশের প্রথম 7 স্টার মানের এই রিসোর্ট। ব্যয় 450 কোটি টাকা। টানেলের ব্যয় বাড়িয়ে অযৌক্তিকভাবে নির্মাণ করায় 6 মাস পরেও পড়ে আছে একেবারে খালি। বাংলা আছে 31টা, এর মধ্যে ভিআইপি বাংলা আছে একটা। 72 একর জায়গায় সার্ভিস এরিয়া জুড়ে রিসোর্টে ভিআইপি অতিথিশালা ছাড়া আছে 30টি রেস্ট হাউস ও বিশ্রামাগার, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস, যেটি করা হয় মূলত কমিশন বাণিজ্যের জন্য। চট্টগ্রাম নগরের খুব কাছাকাছি এই জায়গাতে এই রিসোর্টটি কতটুকু ভায়াবল হবে আমি জানি না। এদিকে সেতু কর্তৃপক্ষ বলছে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোম্পানিকে শীঘ্রই লিজ দেয়া হবে। চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে এটা জানি আমরা কোনো একটা ভালো কোম্পানিকে আমরা লং টার্ম একটা লিজ দিতে পারি। 10,689 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল নির্মাণ করা হলেও প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। এমনিতেই লোকসানের মুখে কর্ণফুলী টানেল, তার উপর এই টানেল ঘিরে আনোয়ারা প্রান্তে নির্মাণ করা হয়েছে বিলাসবহুল এই অতিথিশালা। 450 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও ঠাঁই পড়ে আছে 6 মাস ধরে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। দুপুরে এ বিষয়ে শুনানির কথা রয়েছে। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করা হয়। প্যাডেল চালিত রিকশা মালিকদের করা এই রিট আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন উচ্চ আদালত। এরপর থেকে আন্দোলন করে আসছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। দেখছেন সময় সংবাদ। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। ব্রিটিশ যুগে বরিশালকে বলা হতো প্রাচ্যের ভেনিস। প্রকৃতি যেন এক অনন্য রূপে গড়েছে কীর্তনখোলার পাড়ের বরিশালকে। সূর্যোদয় আর সূর্যাস্ত একসঙ্গে দেখার দেশের একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা। রয়েছে বরগুনা সবুজ বন, ভোলার চর, কুকরি মুকরি সহ নানা সৌন্দর্য। তবে কাঙ্ক্ষিত উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সেই সম্ভাবনা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। শুধু ধানসিঁড়ি নয়, বরিশালকে রূপবতী করেছে কীর্তনখোলা, পায়রা, সন্ধ্যা, সুগন্ধা, বিষখালী, আগুন মুখার মতো নান্দনিক নামের বেশ কয়েকটি নদী।
শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে মাধবপাশা দুর্গাসাগর দিঘি 55 একর জায়গা জুড়ে বিস্তীর্ণ দিঘিটিকে এক নজর দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। সেখান থেকে একটু এগোলেই চোখ জুড়ানো বিভাগের সবচেয়ে নান্দনিক মসজিদ বাইতুল আমান জামে মসজিদ। আছে 250 বছরেরও পুরানো গ্রিক স্থাপত্য শৈলীর অনুকরণে স্থাপনা শহরের বগুড়া রোডে অক্সফোর্ড মিশন চার্চ। কুয়াকাটা দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। এই সৈকতের সঙ্গেই যুক্ত হয়েছে ভ্রমণের আরেক নতুন স্পট চরবিজয়। লাল কাঁকড়া ও পরিযায়ী পাখিদের মিলন মেলায় জায়গাটি মুখরিত থাকে প্রতিটি মুহূর্ত। ঢাকা থেকে এসেছি ঘুরতে, আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে। প্রকৃতি এবং অতিথি পাখি, লাল কাঁকড়া অনেক ভালো লেগেছে। দ্বীপ জেলা ভোলা প্রকৃতি প্রেমীদের মন ভুলাবে তার অপরূপ সৌন্দর্যে। জেলার চরকুকরি মুকরিতে প্রতিদিন ভিড় করেন হাজারো প্রকৃতি প্রেমী। প্রতি বছরই পর্যটক সংখ্যা বাড়লেও বাড়েনি কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা। বেসরকারি উদ্যোগে কিছুটা রেস্ট হাউস থাকলেও সরকারি কার্যক্রমে ভাটা। সামান্য একটু এইটুকু পার হইতে জনপ্রতি 10 টাকা করে নেয়। আসা যাওয়ার জন্য যাতায়াত রাস্তাটা একটু ভালো হইলে ভালো হইতো। সমুদ্রের ঢেউয়ের মিতালি নিয়ে বরগুনার হরিণঘাটা ইকো পার্ক এবং ট্যাংরাগিরি ইকো পার্কের মায়ায় পড়তে হবে যে কাউকে। জেলার তালতলী ও পাথরঘাটা উপজেলায় সম্ভাবনাময় পর্যটনের দ্বার উন্মোচন করেছে সবুজ বন। তবে নানা সংকটে বিকশিত হচ্ছে না জেলার পর্যটন শিল্প। ছোট ছোট কমিউনিটি ট্যুরিজম, সাগর পাড়ে কিংবা স্নিগ্ধ মোহনায় এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রের এগিয়ে আসতে হবে। জাতীয় অর্থনীতিতে পর্যটন কেন্দ্রিক ভোলাটাকে যাতে আরও প্রমোট করা যায় সেই সংক্রান্তে আইন শৃঙ্খলা বাহিনীটাকে আরও শক্তিশালী করার জন্য নির্দেশনা আছে। আকাশ ও সড়কপথের পাশাপাশি রাজধানী থেকে বরিশালের 6 জেলায় আসতে নদীপথের বিলাসবহুল লঞ্চ এখনও পছন্দের তালিকায় এ অঞ্চলের ঘুরতে আসা পর্যটকদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক এমপিদের ইচ্ছে পূরণের প্রকল্প এখন গলার কাটা। বাদ পড়ল হাইটেক পার্কের 9 জেলার প্রকল্প। সাশ্রয় 1800 কোটি। নতুন আতঙ্ক ফেলে দেওয়া প্রযুক্তি পণ্য বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। কর্ণফুলী টানেলের বাজেট বাড়িয়ে শেখ হাসিনার জন্য করা হয় 7 তারকা রিসোর্ট। কমিশন বাণিজ্যের জন্য অনুমোদন দেন সাবেক সেতুমন্ত্রী। পরিত্যক্তের পথে 450 কোটির স্থাপনা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ে।